আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি আমার তৃতীয় ক্লাসে আবার উপস্থিত হয়েছি নবম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ে ক্লাস নেওয়ার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় অনুসন্ধান 4.1 সূচক অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। সূচক অধ্যায় নিয়ে আলোচনা করার আগে আমরা জানি নেই যে সূচক কি, সূচক বা ঘাত কি। সূচক হচ্ছে একই জাতীয় বা এক জাতীয় কতটি সংখ্যা বা রাশি গুণ অবস্থায় আছে তা বোঝানোর জন্য সূচক ব্যবহার করা হয়। তাহলে দেখি এবার আমরা 3 একটা সংখ্যা, এই সংখ্যা কতটি এখানে গুণ অবস্থায় আছে, 1 2 3 4, 4টি সংখ্যা অর্থাৎ 4টি 3 এখানে গুণ অবস্থায় আছে। সুতরাং আমরা সূচকের মাধ্যমে দেখাবো 4। সূচকগুলা লেখার নিয়ম হচ্ছে একটা সংখ্যা এবং এই সংখ্যাটার ঠিক উপরের দিকে থাকবে সূচক, এবং সূচকের আকারটা হবে মূল সংখ্যা অর্থাৎ ভিত্তি যেটাকে বলি আমরা, এই ভিতের থেকে অর্ধেক আকারের অর্থাৎ একটু ছোট আকারের লেখাটা লিখতে হয়। তাহলে এই যে ভিতটা থাকবে, যে সংখ্যাটা বারবার আমরা গুণ করতেছি সেটা আকৃতিটা একটু বড় হবে আর সূচকের আকৃতিটা একটু ছোট হয়। তাহলে আবার আমরা দেখি এরকম আরেকটা উদাহরণ দেখি। আরেকটা উদাহরণ হচ্ছে যেমন ধরো এ হচ্ছে কতটি এখানে, 1 2 3 4 5টি, তার মানে এখানে 5টি এ গুণ অবস্থায় আছে। তাহলে এখানে এর সূচক হচ্ছে কত, 5। অনুরূপভাবে এখন আসি আমরা যে সূচক আমরা কেন শিখি, সূচকের গুরুত্বটা কি কি দরকার আছে। সূচক হচ্ছে যে অনেক বড় বড় সংখ্যা বা অনেক ছোট ছোট সংখ্যাকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করার একটা কৌশল। করার আগে আমরা কিছু এই অধ্যায়ের সূত্র সম্পর্কে একটু জানবো। তাহলে সূত্র এখানে দেখি যে অনেকগুলা এ আছে, দেখি এখানে কি আছে, কয়টা এ আছে, m সংখ্যক এ গুণ অবস্থায় আছে। কত সংখ্যক, m সংখ্যক। আবার তার সঙ্গে n সংখ্যক এ গুণ অবস্থায় আছে। তাহলে টোটাল কতটি এ গুণ অবস্থায় এখানে আছে, তার মানে আমরা যোগ করলে পাবো এখানে m সংখ্যক, এখানে n সংখ্যক। তাহলে m আর m মিলে যোগ করলেই পাওয়া যাবে টোটাল সংখ্যাটা। অনুরূপভাবে আমরা দেখি ভাগ করলে কি হয়, ভাগ করলে একই জাতীয় সংখ্যা ভাগ করলে তাদের সূচকগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে m সংখ্যক এ আছে গুণ অবস্থায়। আবার দেখি এখানে n সংখ্যক এ আছে গুণ অবস্থায়। আমরা জানি যে ভাগ করলে কি হবে, ভাগ করলে সূচকগুলা বিয়োগ হয়ে যায়, অর্থাৎ পাওয়ারগুলা বিয়োগ হয়ে যায়। তারপরে আমরা জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ হয়। দেখো যে এটা একটা পাওয়ার m অর্থাৎ সূচক m এর উপরে একটা ব্র্যাকেট আছে, তার উপরে একটা n আছে। তার মানে দুইটা সংখ্যার মাঝখানে m আর n এর মাঝখানে একটা ব্র্যাকেট আছে। আমরা ব্র্যাকেট মানেই বুঝি যে গুণ। তাহলে এই দুইটা সংখ্যার মাঝে আমাদের একটা কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। তাহলে m আর n গুণ করলে পাশাপাশি বসে যায় mn। এরপরে আমরা আসি যে পরের 4 নম্বর সূত্রে। আমরা জানি যে কোনো সংখ্যার উপরে পাওয়ার থাকলে সেটা ব্র্যাকেট দিয়ে যদি পাওয়ার থাকে বোঝা যায় যে প্রত্যেকটা সংখ্যার উপরেই পাওয়ারটা থাকে, সেটা গুণ অবস্থায় থাক বা ভাগ অবস্থায় থাক। তাহলে এর উপরে পাওয়ারটা আছে n, তাহলে আমরা এর উপরে nটা লিখতে পারি আলাদাভাবে। আবার b এর উপরে পাওয়ারটা আছে n, তাহলে b এর উপরেও পাওয়ারটা লিখতে পারি আমরা আলাদাভাবে। এরপরে আসি 5 নম্বর সূত্রে। 5 নম্বর সূত্রে যদি ইনভার্স থাকে বা মাইনাস থাকে তাহলে আমরা কি করব, মাইনাস থাকলে আমরা পুরো বিষয়টাকে 1 এর নিচে লিখে নিব, যেমন আছে ঠিক ওই রকম ভাবে লিখব, শুধু মাইনাস চিহ্নটা তুলে দিব। এটা একটা সূত্র হিসাবে আমরা ব্যবহার করব। আবার বলতেছি পুরো যা আছে মাইনাস পাওয়ার থাকলে সেটাকে আমরা 1 এর নিচে লিখে নিব এবং শুধু মাইনাস চিহ্নটাকে তুলে দিব। দেখো যে এখানে কোনো মাইনাস চিহ্ন নাই, শুধু মাইনাস চিহ্ন তোলার কারণে কি হয়ে গেছে, উপরের অংশটা নিচে চলে আসছে। আবার ঠিক অনুরূপভাবে নিচে যদি মাইনাস পাওয়ার থাকে, মাইনাস সূচক থাকে, সেই মাইনাস থেকে তুলে দেওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, সেটা উপরে চলে যাবে। এর নিচে একটা 1 আছে, তাহলে এই 1টা আমরা উল্লেখ করি না। সব সংখ্যার নিচে একটা 1 থাকে, এই 1টা আমরা উল্লেখ করি না। এরপরে আসি আমরা 7 নম্বর সূত্রে। 7 নম্বর সূত্রে আমরা জানি যে কোনো সংখ্যার উপরেই পাওয়ার 0 করলে তার মানটা 1 হয়ে যায়। এটা সত্য না, আসলে সব সংখ্যার উপরেই পাওয়ার 0 করলে 1 হয় না। তোমরা ক্যালকুলেটরে দেখতে পারো 0 এর উপরে পাওয়ার যদি 0 করো সেটা ম্যাথ ইরর দেখায়, ম্যাথ ইরর দেখাবে। 0 এর উপরে পাওয়ার যদি 0 করি তাহলে কি দেখাবে, ম্যাথ ইরর। তার মানে এখানে 0 বাদ দিয়ে তুমি একটা ধনাত্মক সংখ্যা নিতে পারো, যেমন ধরো 3 এর উপরে পাওয়ার 0, ক্যালকুলেটর চাপলে এর মান দেখাবে 1, বা মাইনাস একটা যে কোনো মান নাও,
যেমন -2 এর উপরে পাওয়ার 0 করো, এটার মান 1 দেখাবে। তার মানে তুমি ধনাত্মক মান বসালেও সেটার মান 1 দেখাবে, ঋণাত্মক মান বসালেও সেটার মান 1 দেখাবে। কিন্তু কখন 1 দেখায় না? যখন আমরা এর মানটা অর্থাৎ এর জায়গায় আমরা যদি 0 বসাই তখন কিন্তু 1 দেখায় না। সুতরাং আমরা যে এই যে সূত্রটা লিখবো, এটা সূত্রটা একটা শর্ত সাপেক্ষেই সত্য হয়। তাহলে শর্তটা কি? যে এর মানটা কখনো 0 হবে না, a নট ইকুয়াল 0, এই শর্তের জন্য এই সূত্রটা প্রযোজ্য হয়ে থাকে। তাহলে আমরা এই সূত্রগুলো জানার পরে এবার আমরা অনুশীলনীতে চলে যাই। অনুশীলনীর অঙ্কগুলো আমরা এবার শুরু করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা অনুশীলনী 4 নম্বর এবং 6 নম্বর অঙ্কের অনুশীলনী সমাধানটা আগে করি, তারপরে পরবর্তী সমাধানগুলো আরো করব। তাহলে 4 নম্বর অঙ্কে একটা অঙ্ক দেওয়া আছে, এখানে অঙ্কে বলছে 7² তার উপরে আবার ঘনমূল দেওয়া আছে, আবার 7 আছে তার উপরে একটা ঘনমূল দেওয়া আছে, তার নিচে আবার ভাগ চিহ্ন আছে, এই ভাগ চিহ্ন নিচে আবার কি √7 আছে। তাহলে এই অঙ্কটাকে আমার সূচকীয় মানগুলো অর্থাৎ পাওয়ারগুলো নিয়ে কাজ করতে হবে এবং সবচেয়ে ছোট আকারে মান নির্ণয় করে দেখাতে হবে এর মানটা কত। তাহলে এটা কাজ শুরু করি আমরা। আমরা জানি একই জাতীয় পাওয়ার থাকলে পুরোটার উপরে একবারেই দেওয়া যায়। এখানে ঘনমূল আছে, তাহলে আবার এটাতেও ঘনমূল আছে, তাহলে এই ঘনমূল দুইটার উপরে আমরা একবারেই দিতে পারি। তাহলে একবারেই যদি দেই তাহলে এখানে আছে ঘনমূলটা দিলাম, এটা আর এটা দুইটারই উপরে মাঝখানে চিহ্ন গুণ অবস্থায় ছিল বিধায় এটা দেওয়া সম্ভব হয়েছে, তাহলে দিলাম। এরপরে নিচে আছে √7। আমরা জানি গুণ করলে পাওয়ারগুলো হয় যোগ, তাহলে এটা 7 এটা 7, তাহলে এই দুটাই গুণ অবস্থায় আছে। একই জাতীয় জিনিস গুণ করলে পাওয়ারগুলো হয় যোগ, তাহলে এখানে a² অর্থাৎ পাওয়ার 2, এটা আগে লিখি, 7 এর পাওয়ার হচ্ছে 2 আর এখানে 7 এর পাওয়ার 1, কোনো পাওয়ার না থাকলে আমরা বুঝে নিব সেখানে 1 আছে, তার মানে এই 7 এর পাওয়ার 1 এখানে যোগ হয়ে গেল। আর নিচে কি আছে রুট থাক আপাতত। এবার আসি ঘনমূল। ঘনমূল মানে কি? অর্থাৎ কোন সংখ্যার উপরে যদি ঘনমূল থাকে এটার পাওয়ারটা হচ্ছে 1/3, এর পাওয়ার হচ্ছে কি 1/3। এখানে যদি n হয়, বর্গমূলের সামনে যদি n থাকে তাহলে এখানে হবে n, তার মানে আমরা পুরো সংখ্যাটার পাওয়ারটা কি পাচ্ছি? আমরা 1/3 পাওয়ার পাচ্ছি। আর ভিতরে কি থাকতেছে? ভিতরে 7 এর উপর পাওয়ার কি আছে? 7 এর উপর পাওয়ার হচ্ছে 2 আর 1 যোগ করার পরে 3, এখানে থাকতেছে √7। এখন এটা 3 আর 1/3 গুণ অবস্থায় আছে, 3 × 1/3 আমরা যদি গুণ করি, 3 × 1/3 যদি গুণ করি তাহলে উপরে 3 নিচে 3 কাটা যায়, তার মানে এই 3 কাটা যাওয়ার পরে 1 পাওয়ার থাকে, তাহলে 1 পাওয়ার কি লেখার দরকার আছে? 1 পাওয়ার লেখার দরকার হয় না, তাহলে এখানে থাকলো শুধু 7। আমরা তৃতীয় ক্লাসে আলোচনা করছিলাম যে কোনো একটা সংখ্যা মানে ওইরকম দুইটা রুট থাকা। আমরা গত ক্লাসেই আলোচনা করছিলাম কোনো একটা সংখ্যা মানে ওইরকম দুইটা রুট গুণ অবস্থায় থাকা। এটা বিস্তারিত ব্যাখ্যা আছে গত ক্লাসে পারলে দেখে নিতে পারো সবাই। তাহলে আমরা জানি যে এখানে একটা 7 আছে, তাহলে এখানে 7 এর মতো কয়টা রুট পাবো? 7 এর দুইটা রুট পাবো, তাহলে √7 নিচে আরেকটা আছে √7। এই √7 কাটে গেলে থাকবে কি অ্যান্সার? √7। তাহলে এটাই হচ্ছে আমাদের এই 4 নম্বর অঙ্কের নির্ণয় মান। আবার বলতেছি 4 নম্বর অঙ্কের নির্ণয় মান কত আসলো? √7। এগুলা আমরা রাত করছি, এগুলা দরকার নাই, বোঝানোর জন্য দিছি। তার মানে মূল অঙ্ক হচ্ছে আমাদের এটা, আর এটার মান পেলাম আমরা কত? √7। এরপরে আসি আমরা 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে কি আছে? আমরা একটা নিয়ম শিখছিলাম যে কোনো কিছুর পাওয়ার যদি ঋণাত্মক থাকে তাহলে সেটা পুরোটাই লিখবো আমরা 1 এর নিচে, শুধু ঋণাত্মক চিহ্নটা তুলে দিব, এটা সূত্র হিসেবে ব্যবহার করবো আমরা। তাহলে আমরা যদি 1 এর উপরে বা এর উপরে যদি -1 পাই তাহলে এখানে এর পাওয়ার 1 লিখতে হবে। এরপর আমরা জানি কোনো সংখ্যার উপর পাওয়ারটা 1 লিখার দরকার হয় না, তাহলে এখানে 1 আমরা লিখবো না, কিন্তু এখানে লিখছি কেন 1? তাহলে এখানে ঋণাত্মক আছে বিধায়
এই মানটাতে আমরা -1 লিখছি। তাহলে দেখি আমরা পরের এই অঙ্কটাতে আমরা কি করব, এখানে দেখি এটা অনেকে যেটা ভুল করে যে -1 পাওয়ারটা মনে হয় এটার উপরেই আছে মনে করে অনেকে, এটা ভুল। আসলে দুটো আলাদা, এটা আলাদা, এর উপরে পাওয়ারটা -1 আছে, তার মানে দুটো থাকলো এর উপরে -1 পাওয়ার মানে কি আমরা জানি 1/a, তার মানে এখানে আমরা লিখতে পারি 1/a, তারপর কি চিহ্ন প্লাস, তারপর কি আছে 3 লিখলাম, তারপরে b আছে, b এর উপরে মাইনাস পাওয়ার আছে, ইনভার্স আছে, তার মানে এটাকেও 1 এর নিচে নিয়ে যেতে হবে, এটার গুণ চিহ্ন থাকবে এখানে, এরপরে একটা ব্র্যাকেট আছে, তার উপরে কি আছে -1 পাওয়ার। এবার দেখি 2 আর 1 এ গুণ করি, তাহলে উপরে 2 আর নিচে a, আবার 3 আর 1 এ গুণ করি 3 নিচে b। হ্যাঁ, এখন আমার এই দুটো কি করতে হবে, যোগ করতে হবে। যোগ এটা সাধারণ যোগ না, এটা হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ। ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয়, হরগুলোর লসাগু করে। তার মানে a আর b এর লসাগু কি হবে ab, a আর b এর লসাগু কি হবে ab। এখন ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে অনেকেই মনে রাখতে পারে না এই জায়গাটা, অনেক ছোট ছোট অনেক বাচ্চারাও এখানে ভুল করে, আবার বড় বাচ্চারাও অনেক সময় ভুল করে ফেলে। এটা মনে রাখার জন্য একটা কৌশল আমি বলছিলাম যে নিচে নিচে ভাগ করে উপরের সঙ্গে গুণ করে দিব। তাহলে ab কে আমরা কি দ্বারা ভাগ করব, a দ্বারা ভাগ করব। তাহলে ab কে যদি আমরা a দ্বারা ভাগ করি তাহলে a আর a কাটা যায়, অর্থাৎ a আর a বাদ যায়, বাদ যাওয়ার পরে থাকলো কি b, b এর সঙ্গে কে গুণ হবে, উপরেরটা গুণ হবে, তাহলে 2 গুণ হবে, তাহলে 2 গুণ হবে কি হবে 2b প্লাস, তারপরে আসি নেক্সট, এটাতেও ঠিক একই কাজ, নিচে নিচে ভাগ করব, ভাগ করে উপরের সঙ্গে কি করব গুণ করব, তাহলে b আর b চলে যাবে ভাগ করলে, তাহলে আমরা থাকে কি এখানে a, এই a কার সঙ্গে গুণ হবে, উপরের 3 এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে 3a। হ্যাঁ, এখন আমরা জানি ইনভার্স পাওয়ার মানে পুরোটাই 1 এর নিচে চলে যাওয়া, ইনভার্স পাওয়ার মানে পুরোটাই 1 এর নিচে চলে যাওয়া, তাহলে 2b 3a এই পুরো অংশটা 1 এর নিচে চলে আসলো। 1 এর নিচে চলে আসার পরে তাহলে এটা এখন কি করতে হবে, যে আমরা জানি যে এই চিহ্নটা হচ্ছে ভাগ চিহ্ন, ভাগকে গুণ করতে হলে কি হয়, উপরের অংশটা ঠিক থাকে এবং নিচের যে অংশটা ভাগটাকে গুণ করতে হলে নিচেরটা উপরে চলে যায়, উপরেরটা নিচে চলে আসে, তার মানে এই ab অংশটা কোথায় চলে যাবে, উপরের দিকে চলে যাবে, আর উপরে যেটা আছে 2b 3a এটা নিচে চলে আসবে। হ্যাঁ, তাহলে এখন আমরা কি পেলাম, 1 এর সঙ্গে যাই গুণ করি না কেন সেটাই চলে আসে আবার, তাহলে এখানে থাকবে ab 2b 3a, এটাই হচ্ছে আমাদের অ্যানসার বা নির্ণয় মান, 6 নম্বর প্রশ্নের নির্ণয় মান। এখন আমরা আসি এরপরে আরো দুটো অঙ্ক করব আজকে, এবার অঙ্কগুলো নিয়ে আলোচনা করি। 8 নম্বর অঙ্কে আমাদের তাহলে কি আছে আগে দেখে নেই, রুট আছে অর্থাৎ বর্গমূল আছে, x টু দি পাওয়ার -1 আছে ইনটু y আছে, আবার তার সঙ্গে কোন অবস্থায় কি আছে, রুট y ইনভার্স 1 অর্থাৎ হচ্ছে y পাওয়ার -1 ইনটু z, আবার কি আছে z এর উপর রুট আছে, এর উপর কি আছে z এবং x দুটার উপর রুট আছে, এরপরে z এর উপর -1 আছে, তারপর x আছে। এখন বলছে x টাও 0 থেকে বড়, y টাও 0 থেকে বড়, z টাও 0 থেকে বড়। কারণ কি, এটা বলার একটা কারণ ছিল যে রুটের উপরে কখনো ঋণাত্মক মান সেটা সংজ্ঞায়িত হয় না, সেটা অসংজ্ঞায়িত মান চলে আসে, তার মানে আমাদের অঙ্কটার কোনো ভ্যালু থাকবে না যদি এটা x এর মানটা 0 থেকে ছোট হয়, আবার y টাও 0 থেকে ছোট হয় বা z টাও 0 থেকে ছোট হয়। এই মানগুলো যদি 0 থেকে ছোট আসে x y z কোনো একটা, তাহলে অঙ্কটার কোনো ভ্যালুই আসবে না, এটা অসংজ্ঞায়িত চলে আসবে। এই কারণে এটা আলাদা করে উল্লেখ করা আছে, এটা একটা নোট যে x y z প্রত্যেকটাই আমাদের 0 অপেক্ষা বড় অর্থাৎ ধনাত্মক মান রুটের উপরে থাকলে, রুটের ভিতরে থাকলে সেটা মান নির্ণয় করা সম্ভব হয়ে থাকে। এবার দেখি আমরা জানি একই জাতীয় পাওয়ারগুলো কি করি, যে একই জাতীয় পাওয়ার থাকলে সবগুলোর উপর একসঙ্গে লেখা যায়। তাহলে এখানে আছে রুট, এখানেও আছে রুট, এখানেও আছে রুট, তার মানে আমরা পাওয়ারটা পুরোটার উপরেই দিতে পারি। তাহলে ভিতরে কি পেলাম আমরা, x ইনভার্স 1 ইনটু y, y ইনভার্স 1 ইনটু z, z ইনভার্স 1 ইনটু x। এখন দেখি
x এর উপর ইনভার্স পাওয়ার আমরা একটু আগে শিখছিলাম যে কোনো কিছুর উপরে -1 থাকলে সেটা 1 এর নিচে চলে যায়, এটা সূত্র হিসাবে ব্যবহার করছি আমরা। তাহলে এটা সূত্র হিসেবে ব্যবহার করলে আমাদের কি হচ্ছে, এটা x এর মান 1/x হয়ে যাচ্ছে এই মানটা, আবার থাকতেছে y 1/y হয়ে যাচ্ছে, এটা থাকতেছে z, এই জেডটা কি হয়ে যাচ্ছে 1/z হয়ে যাচ্ছে, আবার থাকতেছে x। এখন দেখি নিচে x উপরে x কাটা, উপরে y নিচে y কাটা, উপরে z নিচে z কাটা, তাহলে ভিতরে কি থাকবে, রুটের ভিতরে থাকলো 1, আর রুটের ভিতরে 1 থাকলে কি হবে, 1 এর উপর রুট করলে 1ই হয়, এটাই হচ্ছে আমাদের आंसर। এরপরে আসি আমরা 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কে এরকম অনেক অঙ্ক আমাদের সৃজনশীলে পাওয়া যায়। এই অঙ্কগুলো সবগুলো অঙ্কের সমাধান করতে গেলে আমাদের আগে পাওয়ারগুলো ভেঙে নিতে হবে। যদি x আকারে পাওয়ার থাকতে পারে, আবার y আকারে থাকতে পারে, বা বিভিন্ন মান আকারে থাকতে পারে, এই পাওয়ারগুলো আগে আমরা ভেঙে নিব। তাহলে ভেঙে নিব কিভাবে দেখি, আমরা জানি যে এর উপরে পাওয়ার m হলে, এর উপরে পাওয়ার n হলে আমরা জানি যে দুইটার উপর পাওয়ারটা যোগ অবস্থায় চলে আসে, দুইটার উপর পাওয়ারটা যোগ অবস্থায় চলে আসে। তার মানে এটা থেকে আমাদের এটা লেখা যায়, আবার ওইটা থেকে তাহলে এটাও লেখা যাবে। যেহেতু এটা থেকে এটা লেখা যায়, তার মানে এটা থাকলে এটাও লেখা যাবে, অর্থাৎ পাওয়ারগুলোকে ভেঙে নেওয়া যাবে। তাহলে পাওয়ারগুলোকে যদি ভেঙে দেওয়া যায়, তাহলে 2 এর উপরে n আছে দিলাম, ইনটু 4 এর 2 এর উপরে আবার 4 দেওয়া যাবে। দেখো আবার এই দুটো গুণ করলে কি আগের অংশটাই ফিরে আসে, তার মানে যেহেতু ওইটা থেকে এটা আসে, এটা থেকেও ওইটা যাবে। আচ্ছা দেখি, এরপরে কি আছে 4 ইনটু 2 এর পাওয়ার কি আছে n, আবার 2 এর পাওয়ার 1। এবার আসি নিচের অংশে। নিচের অংশে ভাঙানোর আগে ভাগের কাজটা করে নিতে হবে। এই 2 এর সঙ্গে এই দুটো ভাগ করতে হবে। আমরা জানি ভাগ করলে পাওয়ারগুলো কি হয়, পাওয়ারগুলো হয় বিয়োগ। তার মানে আমরা দুটো একটু যেহেতু ভাগ করা হচ্ছে, তার মানে এই দুটো দুইয়ের মধ্যে একটা বেদ চলে আসবে, ভিত্তি চলে আসবে। এখন পাওয়ারগুলো কি হবে, পাওয়ারগুলো হবে বিয়োগ। তাহলে পাওয়ারগুলো যদি বিয়োগ হয়, তাহলে এর পাওয়ারগুলো আগে লিখে নেই আমরা। এর পাওয়ার আছে n + 2, তাহলে n + 2 আগে আমরা লিখলাম। লিখার পরে এর পাওয়ারটা বিয়োগ করতে হবে। এই 2 এর পাওয়ারটা কত, এই 2 এর পাওয়ার আমরা জানি কোনো সংখ্যার উপরে কোনো পাওয়ার উল্লেখ না থাকলে ধরে নিতে হয় সেখানে একটা 1 আসবে। তার মানে এর পাওয়ারটা আছে 1, তার মানে এই 1টা কি হবে, এখন বিয়োগ হবে। তার মানে এখানে আমরা বিয়োগ করব, এখন তো বিয়োগ হয়ে গেল। তাহলে উপরের দিকে দেখি তো 2 টু দি পাওয়ার n, এটা কি কিছু কমন নেওয়া যায়? তাহলে 2 টু দি পাওয়ার n আমরা যদি কমন নেই, উপরে কি থাকে আর 2 টু দি পাওয়ার 4, আর মাইনাস এই 4টা থাকলো, ইনটু 2 টু দি পাওয়ার n কে কমন নেওয়া হয়েছে, সামনে চলে আসলো, থাকলো কি 2 টু দি পাওয়ার 1 পাওয়ার লেখার দরকার হয় না। এবার আসি নিচে। নিচে কি আছে 2n প্লাস, এখন দেখি এখানে আছে +2 আর -1, তাহলে +2 থেকে 1 যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কি থাকে, 1 থাকে। তার মানে +2 থেকে 1 বাদ দিলে আমাদের কি থাকবে, +1 থাকবে। সেটা আমরা লিখলাম আলাদাভাবে। এবার আসি এটাকে কি করা যায়, উপরে যা আছে তাই লিখি, 2 টু দি পাওয়ার n। এবার দেখি 2 টু দি পাওয়ার n লেখার পরে 2 টু দি পাওয়ার ব্র্যাকেটের ভিতরে আছে 2 টু দি পাওয়ার 4, ক্যালকুলেটরে চাপলেই সেই মানটা পাওয়া যাবে 16। তার মানে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারি, অর্থাৎ 4টা 2 যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, 4টা 2 আমরা যদি গুণ করি তার মানটা পাওয়া যাবে 16, অর্থাৎ 16। আবার 4, এই 4 এর সঙ্গে এই 2টা কি অবস্থায় আছে, গুণ অবস্থায়। 4 আর 2 এর গুণ করলে কি পাবো, 8। এবার আবার নিচে আসি। নিচে কি আছে, আমরা জানি যে পাওয়ারগুলো যদি যোগ অবস্থায় থাকে সেটাকে আলাদা আলাদা করে লেখা যাবে। তাহলে আলাদা করে যদি লেখা যায়, 2 এর পাওয়ার একবার কি লিখবো, n, আবার 2 এর পাওয়ার আরেকবার কি লিখবো, 1 লিখবো। তাহলে 2 এর পাওয়ার যদি n লিখি তাহলে আমরা n পাচ্ছি, ইনটু আবার 2 এর পাওয়ার কি লিখবো, 1 লিখবো। তাহলে এটা উপরে আর নিচে একই রকম হওয়ার কারণে এটা আমরা কেটে দিতে পারি। তাহলে কি থাকলো, আবার থাকলো যে 16 থেকে 8 বিয়োগ। 16 থেকে 8 বিয়োগ করলে কি হয়, 8 হয়। তার মানে উপরে আমরা পাচ্ছি 8, আর নিচে কত, নিচে হচ্ছে 2 এর উপর পাওয়ার কত আছে, 1 পাওয়ার লেখার দরকার আছে, অবশ্যই দরকার নাই।
তাহলে আমরা নিচে কি লিখব 2। এখন 8কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে অ্যান্সার? হ্যাঁ, অবশ্যই 4 হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। অর্থাৎ 9 নম্বর প্রশ্নে যে রাশিটা দেওয়া আছে সেটার মান কত বের হলো? সেটার মান হচ্ছে 4। অর্থাৎ উত্তর আমাদের বের হলো 4। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানে আমি শেষ করব। শেষ করার আগে আবারও বলতেছি যে আমরা প্রত্যেকেই যেন হোমওয়ার্কগুলো করি এবং প্রত্যেকেই হোমওয়ার্কগুলো ছবি তুলব। ছবি তোলার আগে অবশ্যই একটা জিনিস লিখতে হবে যে অবশ্যই যেন আমাদের রোল নাম্বার, আবার শাখা, আবার শ্রেণী এগুলো উল্লেখ করে, নাম, রোল, শাখা, শ্রেণী উল্লেখ করে তারপরে ছবি তুলে, হোমওয়ার্কগুলোর ছবি তুলে আমাদের কমেন্ট বক্সে দিতে হবে। আমাদের স্কুলের যে ফেসবুক ওয়েবসাইটে কমেন্ট বক্স আছে সেখানে অবশ্যই দিতে হবে। এবং সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের বাড়ির কাজ থাকতেছে কি? বাড়ির কাজ থাকতেছে অনুশীলনী 4.1-এর 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমাদের হোমওয়ার্ক থাকতেছে। প্রত্যেক শিক্ষার্থী হোমওয়ার্ক করে জমা দিবে এই আশা ব্যক্ত রেখে আমি আজকের ক্লাস শেষ করতে